আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে দানা বাঁধছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফেনজাল, যার প্রভাবে আগামী 72 ঘন্টা শেষে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ 26শে নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 27শে নভেম্বর বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। এর কারণ হলো একটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা শ্রীলঙ্কার নিকটবর্তী স্থানে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান করছে, আর যার কেন্দ্র করে কিন্তু এই মেঘগুলো সৃষ্টি হচ্ছে। আর এর প্রভাবে আগামী 28শে নভেম্বর সকাল বা দুপুরের দিকে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, তারপরে রয়েছে পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে মেঘলা আকাশ হয়ে আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে সেটা কিন্তু আগামী 28শে নভেম্বর সৃষ্টি হতে পারে। যদি আপনাদেরকে ECMWF এর যে বায়ু মোডে আছে সেখান থেকে যদি আপনাদের দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটা আগামী 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে রূপ নেবে। এরপর 28শে নভেম্বর সেটি ভারতের তামিলনাড়ু, তারপর রয়েছে বিশাখাপত্তনম এই অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার চান্স রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি আগামী 29শে নভেম্বর ভারতের তামিলনাড়ুর নিকটবর্তী স্থানে এসেছে। সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বায়ুর ঝাপটাতে দেখা যাচ্ছে যে 80 থেকে 70 কিলোমিটার গতিবেগে এটি কিন্তু শক্তি সঞ্চয় করছে। এরপর 29শে নভেম্বর রাতে এটি ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত আনতে পারে। আর এর অগ্রভাগের যে মেঘগুলো রয়েছে সেই মেঘের প্রভাবে আগামী 28শে নভেম্বর থেকে দেশের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু এখন দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই পরিস্থিতি 27শে নভেম্বর পর্যন্ত বহাল থাকতে পারে। এরপর 28শে নভেম্বর থেকে দেশের উপকূলে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 28শে নভেম্বর দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে খানচি, ঝাকুরিয়া, সাতকানিয়া, রাজস্থলী এই অঞ্চলগুলোতে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এতে করে যারা কক্সবাজার এবং টেকনাফ, তারপর হচ্ছে সন্দ্বীপে যারা লবণ চাষ করতেছেন তাদের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া শীতকালীন যারা শাকসবজি, শীতকালীন যে ফসল উৎপাদন করছেন তাদের কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, যারা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আছেন তাদের। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আল্লাহর রহমতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 28শে নভেম্বর বিকেলের দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের উপকূলে। সেই জেলাগুলো হলো সন্দ্বীপ, হাতিয়া, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর রয়েছে পাথরঘাটা, মিরহাজিগঞ্জ, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, নোয়াখালী, চাঁদপুর, রায়পুর, লাকসাম, তারপর হচ্ছে হাজীগঞ্জ, মানিকছড়ি, খাগড়াছড়ি, রংধনু, হাটহাজারী, তারপর হচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28শে নভেম্বর। সেই সাথে সাতক্ষীরা, তারপর শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 28শে নভেম্বর রাতের দিকে বরিশাল বিভাগে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং ঢাকা বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে 29শে নভেম্বর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 29শে নভেম্বর এই বৃষ্টিপাতের কিন্তু সূচনা রয়েছে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29শে নভেম্বরও। এরপর 29শে নভেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, গঙ্গাসাগর, তারপর হচ্ছে
হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ECMWF এর যে মেঘের বার্তা রয়েছে সেখানে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে 29শে নভেম্বর এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তারপর 30শে নভেম্বর পর্যন্ত থাকতে পারে। এরপর 1 তারিখ থেকে ধীরে ধীরে কিছুটা মেঘের যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত ছিল সেটা কিন্তু কমে আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ পশ্চিমবঙ্গের 2 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 4 ডিসেম্বর যে মেঘগুলো রয়েছে সেই মেঘের কারণে অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি আঘাত এনেছিল তার প্রভাবে কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে, তার প্রভাবে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে দেশের উপকূলবর্তী জেলাগুলোতে। এরপর 5 বা 6 নভেম্বর থেকে এই ঘূর্ণিঝড়ের যে মেঘগুলো রয়েছে সেগুলো কেটে যেতে পারে। একই সঙ্গে ডিসেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুর, তারপর রয়েছে খুলনা, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে একটি শৈত্যপ্রবাহ আসতে পারে, যার যে সেই সময় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে ডিসেম্বর মাসের শেষ দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপটি তৈরি হতে পারে, সেটা কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 28শে নভেম্বর সেই নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে। আর GFS এর যে পূর্বাভাস রয়েছে সেখানে যদি আপনাদেরকে নিয়ে দেখায় তো আপনারা বুঝতে পারবেন যে এটা বাংলাদেশের দিকে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন GFS এর পূর্বাভাসে সেই নিম্নচাপটি কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে 30শে নভেম্বর। এরপর 1 ডিসেম্বর সেটি কিন্তু দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়াচ্ছে, আর যার প্রভাবে কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে GFS এর পূর্বাভাসে। এরপর 2 ডিসেম্বর সেই ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি হারাচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরেই কিন্তু এর শক্তি ক্ষয় হতে পারে। তবে এর যে বৃষ্টিপাত রয়েছে তার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকতে পারে। তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, বঙ্গোপসাগরের অবস্থায় কি রকম রয়েছে এই মুহূর্তে। বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, যার কারণে কিন্তু 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কা, তারপর হচ্ছে তামিলনাড়ু এই অঞ্চলে কিন্তু বঙ্গোপসাগর অর্থাৎ বেশ উত্তাল রয়েছে। এরপর 27 থেকে 28শে নভেম্বর দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে। সেই সময় 3 নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে বাংলাদেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে বা দূরে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন এবং উপকূলের কাছাকাছি থাকার চেষ্টা করবেন, যেহেতু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে, আর যার কেন্দ্র করে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে পারে। তাই আপনারা উপকূলের কাছাকাছি থাকাই ভালো। তো আগামী 1 ডিসেম্বর বা 3রা ডিসেম্বর পর্যন্ত এরকম বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। এরপর 4 ডিসেম্বর থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে, তখন আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।